প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরা পড়ছি আইন আদালত বা এমসিকিউ নোট। আজকে এই নোটের পেনাল কোড অংশের আইন আদালত বা এমসিকিউ ফাউন্ডেশন নোট। আমরা পড়ছি পেনাল কোড দণ্ডবিধি 1860। আজকে আমরা পড়ব ধারা 383 থেকে 402 পর্যন্ত। বলপূর্বক গ্রহণ বা আদায় অথবা জোরপূর্বক গ্রহণ বা আদায়, ইংরেজি হচ্ছে এক্সটর্শন, এবং আমাদের চলতি ভাষা হচ্ছে চাঁদাবাজি। তো চাঁদাবাজির সংজ্ঞাটা কি? এখানে দেখেন, একটা আছে ফেয়ার, একটা আছে হচ্ছে ফেয়ার, আর একটা হচ্ছে ইনডিউস। এই শব্দ দুইটাকে মনে রাখবেন। আমরা বাংলাটা পড়ি। যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে বা তার আত্মীয় স্বজনকে, মানে যার কাছ থেকে চাঁদা নেবে তাকে ভয় দেখাবে, অথবা তার কোনো আত্মীয় স্বজনকে ভয় দেখাবে বা আত্মীয় স্বজনকে কোনো কিছু করবে, সেই ক্ষতির ভয় দেখাবে, এরকম তার আত্মীয়কে অসাধুভাবে ক্ষতির ভয় ভয় দেখিয়ে প্রভাব সৃষ্টির মাধ্যমে কোনো চাঁদা বা কোনো সম্পত্তি আদায়ে বাধ্য করে, কিংবা কোনো মূল্যবান জামানত, যেমন চেক বা স্ট্যাম্প বা এমন কোনো কিছুতে স্বাক্ষর করতে বাধ্য করে, যা পরবর্তীতে একটি মূল্যবান জামানতে পরিণত হতে পারে, তবে সে বলপূর্বক আদায় করেছে মর্মে গণ্য হবে। অর্থাৎ চাঁদার জন্য কিন্তু ভয় দেখানো হয়। এখন যার কাছ থেকে চাঁদা চাওয়া হচ্ছে, কোনো টাকা চাইতে পারে, কোনো কিছু চাইতে পারে, কোনো স্থাবর সম্পত্তিও চাইতে পারে, কোনো বাড়ি, গাড়ি, পুকুর, স্থাবর অস্থাবর। এর আগে আমরা দেখলাম চুরি, গতদিন চুরি হচ্ছে শুধুমাত্র অস্থাবর সম্পত্তি, মুভেবল প্রপার্টির ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু এক্সটর্শন বা চাঁদাবাজি হচ্ছে মুভেবল, ইমুভেবল, অর্থাৎ অস্থাবর স্থাবর সকল সম্পত্তির সম্পত্তির ক্ষেত্রেই প্রযোজ্য হবে। তো গ্রহণকারী নিজে সম্পত্তি ছিনিয়ে নেয় না। চুরির ক্ষেত্রে কিন্তু নিজে নিয়ে যায়, হয় গোপনে নিয়ে যাবে, না হলে প্রকাশ্যে ছিনিয়ে নিয়ে চলে যাবে ছিনতাই করে। এটা চুরির ক্ষেত্রে। কিন্তু এক্সটর্শনের ক্ষেত্রে, চাঁদাবাজির ক্ষেত্রে কিন্তু নিজে নেয় না, বরং বরং বলে যে দিতে হবে, তখন বাধ্য হয়ে সম্পত্তির যে মালিক সে নিজেই কিন্তু ট্রান্সফার করে দেয়। অর্থাৎ হস্তান্তরটা কিন্তু সম্মতিতেই হয়, কিন্তু এই সম্মতির পিছনে ভয় কাজ করে, বরং তাকে দিতে বা সমর্পণ করতে বাধ্য করে, অর্থাৎ দিতে বাধ্য করে যে এত টাকা দিতেই হবে, তখন সে বাধ্য হয়ে নিজে থেকে দিয়ে দেয়। চাঁদাবাজ কখনো ছিনিয়ে নেয় না, ছিনিয়ে নিলে সেটা আবার দর্শতা হয়ে যাবে, আমরা দেখবো একটু পরেই। এবং এই চাঁদাবাজের হাতে যখন কোনো কিছু সম্পদ তুলে দেওয়া হবে, তখন সেটাই হবে হচ্ছে চাঁদাবাজি বা এক্সটর্শন। ভয় দেখিয়ে আমরা যেটাকে সাধারণ ভাষায় ব্ল্যাকমেল বলি, ব্ল্যাকমেল শব্দটা এখানে নাই। আপনাদের বোঝার সুবিধার্থে ব্ল্যাকমেল শব্দটা আমি ব্যবহার করেছি। তাহলে ভয় দেখিয়ে বা ব্ল্যাকমেল করে সম্পত্তি আদায়ই হচ্ছে চাঁদাবাজি বা এক্সটর্শন। স্থাবর ও অস্থাবর উভয় প্রকার সম্পত্তি বলপূর্বক আদায় এর বিষয়বস্তু হতে পারে। অর্থাৎ বলপূর্বক আদায় স্থাবর অস্থাবর উভয় প্রকার সম্পত্তি সম্ভব। কোনো বাড়ি লিখে নিচ্ছে, পুকুর লিখে নিচ্ছে, কোনো স্থাবর সম্পত্তি লিখে নিচ্ছে, মাঠ লিখে নিচ্ছে, ফসলের মাঠ লিখে নিচ্ছে, সেক্ষেত্রে হবে। অর্থাৎ বলপূর্বক আদায় স্থাবর ও অস্থাবর উভয় সম্পত্তির সাথে সম্পৃক্ত। ইলাস্ট্রেশন মানে উদাহরণ আছে কিছু। উদাহরণে দেখি যে জেড যদি এ এর অর্থ প্রদান না করে, জেড যদি এ কে অর্থ প্রদান না করে, তার মানে এখানে এ হচ্ছে চাঁদাবাজ আর জেড হচ্ছে সম্পত্তির মালিক, তবে জেড এর ব্যাপারে মানহানিকর বা কুৎসামূলক লেখা প্রকাশ করবে মর্মে প্রভাব সৃষ্টি করে। অর্থাৎ জেড এসে একে বলছে যে তুমি যদি আমাকে 5 লক্ষ টাকা না দাও, তাহলে কিন্তু আমি এমন তোমার মানহানিকর বা কুৎসামূলক কথা প্রকাশ করে দিব, সেটা নিশ্চয় মিথ্যা কথা, দিয়ে তার মানহানি করবে, সম্মানহানি করবে। তখন সে মান সম্মানের ভয়ে কি করবে? টাকা দিয়ে দিবে। এইভাবেই তো ব্ল্যাকমেল হয়। এ জেড এর নিকট হতে অর্থ গ্রহণ করলো, টাকা পেয়ে গেল, এই টাকা পাওয়াটাই হচ্ছে বলপূর্বক আদায় বা এক্সটর্শন। তাহলে এ এক্সটর্শন সংগঠন করলো। যিনি বুঝতে পারবেন না হাত উত্তোলন করবেন। আবু জুয়েল ভাই লাইনে এসে বলেন বুঝতে পারছেন কিনা। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোঝা যাচ্ছে যে চাঁদাবাজি কি, এক্সটর্শন জি কি? স্যার। জি আমরা স্যার। জি স্যার। গত ক্লাসে খুব ডিপলি চুরি কি জিনিস বোঝার চেষ্টা করেছি। তো সবসময় বোঝার চেষ্টা করবেন যে চুরি আর এক্সটর্শনের মধ্যে পার্থক্যটা কোন জায়গায় হচ্ছে। হ্যাঁ, এটা ধরার চেষ্টা করবেন, তাহলে এই জিনিসটারও ক্লিয়ার হবে, এই অংশটা।
জেড যদি একটি জি স্যার। অঙ্গীকারপত্রে বা চেকে স্বাক্ষর প্রদান না করে, মনে করেন একটা চেক নিয়ে এসে বলছে এখানে স্বাক্ষর প্রদান কর, স্বাক্ষর প্রদান না করলে তবে জেড এর শিশুকে অবৈধভাবে আটক করবে মর্মে হুমকি দেয় যে তোমার ছেলেকে ধরে নিয়ে যে কি আটকে রাখবো যদি তুমি চেকে সই সই না করো। তাহলে শিশুকে আটকে রাখবে এই ভয়ে চেকে সই করছে। তাহলে এ জেড এর নিকট হতে একটি অঙ্গীকার পত্রে বা চেকে স্বাক্ষর করে নিল যেন সে একটি নির্দিষ্ট অঙ্কের অর্থ পেতে পারে। অর্থাৎ ওই চেকে তখন অ্যামাউন্ট বসিয়ে বা অ্যামাউন্ট বসানো হোক বা ফাঁকা চেক হোক, ব্ল্যাঙ্ক চেক হোক, সই নিলেই সেটা এক্সটর্শন হবে। তাহলে চাঁদাবাজিটা যদি মাথায় থাকে শব্দটা 383-র আশেপাশে লিখে রাখেন চাঁদাবাজি, তাহলে বোঝা যাবে। জেড যদি একটি বন্ডে স্বাক্ষর না করে তবে জেড এর জমিতে চাষের উদ্দেশ্যে লাঠিয়াল বাহিনী পাঠাবে মর্মে হুমকি দিয়ে এ জেড এর নিকট হতে একটি বন্ডে স্বাক্ষর করে নিল। এখন জেড বলছে, জেড কে এসে বলছে এ যে তুমি এই চেকে সই করো বা বন্ডে সই করো, এই বন্ডে যদি সই না করো তোমার জমি আমি কিন্তু দখল নিয়ে নিব এবং আমার লাঠিয়াল বাহিনী সহ মাঠ দখল নিয়ে চাষ করতে শুরু করব। তাহলে এটা কি স্থাবর সম্পত্তি, মাঠ দখল করে নিবে। জেড জেড যদি একটি ফাঁকা কাগজে স্বাক্ষর না করে তাহলে ফাঁকা কাগজে বা স্ট্যাম্পে স্বাক্ষর করলেও কিন্তু এই ধারার অপরাধ হবে। তবে জেডকে আঘাতের ভয় দেখিয়ে এ জেড এর নিকট হতে একটি ফাঁকা কাগজে স্বাক্ষর করে নিল। তাহলে ফাঁকা কাগজে স্বাক্ষর করে নিচ্ছে, হয়তো বা এটা ব্যবহার করবে অন্য কোনো কাজে, বিপদে ফেলবে জেডকে, যেন তো একটি মূল্যবান জামানতে পরিণত করা যায়। তাহলে এ বলপূর্বক আদায় করলো, যে সই নিয়ে নিল এটাও কিন্তু বলপূর্বক আদায় হবে। তার মানে নেওয়ার যে প্রক্রিয়াটা এটাই হচ্ছে ছিনতাই, সরি, চাঁদাবাজি বা জোর করে কোনো কিছু আদায় করে নেওয়া। তো সাধারণ অর্থে আমরা যে চাঁদাবাজি বলি, চাঁদাবাজির থেকেও একটু গুরুতর হচ্ছে এক্সটর্শন। আশা করি সংজ্ঞা নিয়ে কোনো সমস্যা নেই, কারো সমস্যা হলে প্রশ্ন করতে পারেন। এরপরে আমাদের সংজ্ঞা সংক্রান্ত বিধান শেষ। এরপরে আমরা বিভিন্ন পরিস্থিতিতে চাঁদাবাজি করলে, বলপূর্বক আদায় করলে কি কি শাস্তি হতে পারে সেটা দেখে নিই। যেমন এর আগে আমরা 378-এ চুরির সংজ্ঞা দেখলাম এবং 379, 80, 81, 82-তে চুরির সাজা দেখলাম, ঠিক এমনই এক্সটর্শন 383-তে সংজ্ঞা, 84, 85, 86, 87, 88 এগুলোতে কি আছে, সাজার বিধান আছে। 384 বলপূর্বক আদায়ের শাস্তি কি হবে, 3 বছর। 385 বলপূর্বক আদায়ের উদ্দেশ্যে ক্ষতির ভীতি প্রদর্শন, যদি বলপূর্বক আদায় করে, আদায় করলে 3 বছর। আর বলপূর্বক আদায়ের উদ্দেশ্যে ক্ষতির ভীতি যদি প্রদর্শন করে যে এই করব ওই করব, যদি অতিরিক্ত ক্ষতি মানে ইন্ডিউস করার চেষ্টা করে, চাপ সৃষ্টি করে, সেক্ষেত্রে অনূর্ধ্ব 14 বছর, তবে 5 বছরের কম নয়। ম্যাক্সিমাম 14 বছর, তবে 5 বছরের কম নয়। 386 মৃত্যুদণ্ড বা গুরুতর আঘাতের ভয়ে অভিভূত করে বলপূর্বক আদায়। তার মানে যদি টাকা বা যেটা চাচ্ছে সেটা দেওয়া না হয় তাহলে মেরে ফেলবে বা গুরুতর আঘাত করবে, পা ভেঙে ফেলবে, হাত ভেঙে ফেলবে, এই ধরনের যদি ভয় দেখায় তাহলে 10 বছর। 387 বলপূর্বক আদায়ের উদ্দেশ্যে মৃত্যু বা গুরুতর আঘাতের ভীতি প্রদর্শন যদি করে তাহলে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড হবে, যেটা সর্বনিম্ন 7 বছর। মানে 7 বছরের নিচে দেওয়া যাবে না, হয় 7 বছর, না হলে সর্বোচ্চ যাবজ্জীবন, সেই সাথে অবশ্যই অর্থদণ্ড দিতে হবে। 388 মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধের অভিযোগের ভয় দেখিয়ে বলপূর্বক আদায় করলে অনূর্ধ্ব 10 বছর। 377 ধারায় আমরা এর আগের ক্লাসে দেখেছি যে অস্বাভাবিক যৌনাচার, অর্থাৎ রেপের মতো একটা গুরুতর অপরাধ, সমকামিতার যে অপরাধ। তো এর অভিযোগের ভয় দেখিয়ে, মানে কাউকে যদি বলে যে তুমি সমকামী, এই ধরনের তোমাকে আমি প্রচার চালিয়ে দিব, হ্যাঁ, তোমার দুর্নাম করব, এইভাবে যদি ভয় দেখায় তো বলপূর্বক আদায় করলে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। আনোয়ার ভাই বলেন। ওয়ালাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, কেমন আছেন? এই তো ভালো আছি, বলেন কি প্রশ্ন করবেন। জি স্যার, 386 এবং 387 স্যার সেম তো এক, কিন্তু সাজার প্রকৃতি তো ভিন্ন। স্যার এটা তিনশো তো ছিয়াশি বলছে মৃত্যু। মৃত্যু, হ্যাঁ আমি বলি জি স্যার, এটা একটু বুঝাই দেন। মৃত্যু বা গুরুতর আঘাতের ভয়ে অভিভূত করে, হ্যাঁ মানে আতঙ্কিত করে এটা, হ্যাঁ।
10 বছর। আর এখানে বলছে বলপূর্বক আদায়ের উদ্দেশ্যে মৃত্যু বা গুরুতর আঘাতের ভীতি প্রদর্শন করছে। ঠিক আছে, জি উপরেরটা স্যার। হচ্ছে আদায় হয়ে গেছে আর নিচেরটা আদায় হয়নি কিন্তু ভীতি প্রদর্শন করছে। ঠিক আছে, জি স্যার। 387 বলপূর্বক আদায়ের উদ্দেশ্যে ভীতি প্রদর্শন করছে। ভীতি প্রদর্শন যদি করে গুরুতর বা জি মৃত্যু বা গুরুতর আঘাতের ভীতি প্রদর্শন করছে, ভীতি প্রদর্শন করলে এই শাস্তি হবে 87-তে। আর ওপরে হচ্ছে জাস্ট অভিভূত করে, আতঙ্কিত করে, মানে ভীতি প্রদর্শনের একটু আগের স্টেপ। মানে এখানে ভয়টা কম, অভিভূত করা মানে ভয়টা কম। আর ওখানে আদায় হয়ে গেছে, এক্সটর্শন হয়ে গেছে। আর 387-তে এক্সটর্শন হয়নি, জাস্ট ভয় দেখিয়েছে। এই ভয় দেখানোর কারণে এই সাজাটা হবে। একটু পার্থক্য আছে, বুঝতে পেরেছেন? ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। আচ্ছা, আচ্ছা, লাইনে থাকেন যদি নয়েজ না হয়। 389 বলপূর্বক আদায়ের উদ্দেশ্যে অপরাধের অভিযোগের ভীতি প্রদর্শন বলছে যে মিথ্যা মামলা দেওয়ার ভয়, যেটাকে বলি আমরা, যে অপরাধের অভিযোগ, অর্থাৎ তুমি এই অপরাধ করেছো, এই ধরনের মিথ্যা মামলা দিয়ে দেব, দিয়ে তোমাকে ফাঁসাই দিব, তাহলে 3 বছর। এখানে দেখেন, একটু আমি আপনাদেরকে নিচে ক্লু দিয়েছি, যেটা বেয়ার একটা নাই, যে এখানে 384, 86 এবং 88 যেগুলো জোড় জোড় যেগুলো সংখ্যা, এই ধারাগুলোতে সফলভাবে বলপূর্বক আদায় সংঘটিত হয়েছে। তার মানে এখানে বলপূর্বক আদায় হয়ে গেছে। বলপূর্বক আদায় করার জন্য কি কি, কোন পরিস্থিতির শিকার হয়েছে ভিকটিম, তার উপর ভিত্তি করে কিন্তু আসামির সাজা হবে। আর অপরদিকে যে বিজোড় সংখ্যার যে সেকশন গুলো এখানে আছে, 85, 87 এবং 389 ধারাগুলোতে বলপূর্বক আদায় সংঘটিত হয়নি, তার মানে এক্সটর্শন সংগঠন করতে পারেনি, চেষ্টা করেছে, অ্যাটেম্প্ট করেছে, জি স্যার। বরং বলপূর্বক আদায়ের মাধ্যম হিসাবে কেবলমাত্র ভীতি প্রদর্শিত হয়েছে, অর্থাৎ প্রস্তুতি পর্যায়ে আছে, এখানে সফল হয়নি। আর জোর যেগুলো ধারা, সেগুলো তো সফলও হয়ে গেছে। এই জিনিসগুলো একটু লক্ষ্য রাখলে বুঝতে সুবিধা হবে। আবু জুয়েল ভাই বলেন। 386 বললেন স্যার, বলপূর্বক আদায় হয়ে গেছে স্যার। হুম। আর 87তে বললেন আদায়ের উদ্দেশ্যে ভীতি প্রদর্শন করেছে। এ পর্যন্তই স্যার। ভীতি, হ্যাঁ, ভীতি প্রদর্শন তো স্যার, করলেই বেশি সাজা, ভীতি ও, প্রদর্শন করলেই বেশি সাজা, হ্যাঁ। কারণ এটার এখানে সাজাটাই বেশি স্যার। হ্যাঁ, এখানে টাকা না পারলে, না পেলে ভীতি যখন প্রদর্শন করা হবে, গুরু জি মানে স্যার। মেরে ফেলবে, তাকে মেরে ফেলবে অথবা তার পরিবারের কোনো সদস্যকে মেরে ফেলবে অথবা পঙ্গু করে দিবে মেরে, এই ধরনের ভয় দেখাচ্ছে। এবং এটা খুবই গুরুতর পর্যায়ে গেছে। আর 386-তে মানে জাস্ট বলেছে, সঙ্গে সঙ্গে হয়তো বা টাকা দিয়ে দিয়েছে, মানে ইনস্ট্যান্ট। একটা আদায় হয়ে এবং গেছে স্যার, আর তো প্রাণে মারবে না স্যার। হ্যাঁ, আদায় হয়ে গেছে, তার মানে এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কম, বুঝতে পেরেছেন? তাই ওখানে আদায় একটু হয়ে গেলে তো সাজাটাও স্যার কম। আর কিছু করবে না। জি স্যার, জি স্যার। আদায় হয়ে গেছে, তার মানে এবার গুরুতর আঘাত বা মৃত্যুর সংঘটন হওয়ার সম্ভাবনা নাই। আর 387-তে আদায় হয়নি কিন্তু সম্ভাবনাটা আছে। তা এই কারণে জি স্যার। এটাতে একটু সাজা বেশি। জি স্যার, কি ক্লিয়ার কারণে এটা স্যার। আরেকটু ক্লিয়ার করি। 396 সামর্থ্য আছে, টাকা দিয়ে দিছে সাদা। 397 সামর্থ্য নাই হয়তোবা, অথবা সামর্থ্য থাকলে সে দিবে না, এরকম পরিস্থিতি। তাহলে এখানে মৃত্যু ঘটতে পারে না, একটা পসিবিলিটি তৈরি হয়নি? জি স্যার, জি স্যার। এখন পাইনি, সে যদি চলে যায় তো চলেও যাচ্ছে না, মানে কন্টিনিউয়াস তাকে জি ভয় স্যার, দেখাচ্ছে। এই জি কারণে স্যার। এখানে জি সাজাটা বেশি। জি স্যার, জি স্যার। ক্লিয়ার। তারপরে যে নিচে আমি জোড় বিজোড়ের বিষয়টা বুঝিয়ে দিয়েছি। তাহলে আমরা চাঁদাবাজি বা বলপূর্বক আদায় বা এক্সটর্শন সম্পর্কে যতটুকু সেকশন পড়ার দরকার পড়ে নিলাম। এরপরে আমরা পড়বো 390, আরেকটা অপরাধের নাম দস্যুতা বা রবারি। দস্যুতা বা রবারি, দস্যুতা বা রবারি, এখানে বলা হচ্ছে যে ইন অল রবারি, সকল প্রকার দস্যুতাই। একটু শব্দ করবেন না লাইনে থাকলে, হ্যাঁ আনোয়ার ভাই, সেখানে আপনার শব্দ হচ্ছে, দয়া করে মাইক অফ করে দিয়ে কাশি দিবেন বা শব্দ করবেন। ইন অল রবারি দেয়ার ইজ আইদার থেফট অর এক্সটর্শন। তার মানে রবারিতে হয় থেফট থাকবে, মানে চুরি থাকবে, না হলে এক্সটর্শন থাকবে। বাংলা করলে প্রত্যেক দস্যুতায় হয় চুরি, নচেত বলপূর্বক আদায়ের উপাদান থাকবে। তার মানে দস্যুতা কোনো আর কোনো কিছুই নয়, দস্যুতা হচ্ছে চুরি এবং বলপূর্বক আদায় এর একটি সাংঘাতিক রূপ।
চুরির ক্ষেত্রে যদি সেটা সাংঘাতিক রূপ ধারণ করে সেটাও দস্যুতা হয়ে যাবে। বলপূর্বক আদায় করতে যেও যদি সাংঘাতিক রূপ ধারণ করে সেটাও কি হয়ে যাবে, দস্যুতা হয়ে যাবে। তার মানে একটু আগেই আমরা বলপূর্বক আদায় বা এক্সটর্শন সম্পর্কে জেনেছি, তার সাথে যদি ইনস্ট্যান্ট থ্রেট যুক্ত হয় তাহলে সেটা দস্যুতা হয়ে যাবে। আর এর আগের দিন আমরা পড়েছি যে চুরির সাথে যদি তাৎক্ষণিক ভয় বা ইনস্ট্যান্ট থ্রেট যুক্ত হয় তাহলে সেটা দস্যুতা বা রবারি হয়ে যাবে। তাহলে প্রথমে দেখেন, চুরি যখন দস্যুতায় পরিণত হয়, মানে চুরি করতে গিয়ে সেটার চুরি থাকে না, দস্যুতায় পরিণত হয়। একই কথা লেখা আছে, হোয়েন থেফট ইজ রবারি। এটা ইংলিশে করা আছে, সেটার বাংলাটা আমি নিচে করে দিয়েছি। চুরির সময় স্বেচ্ছায় কোনো ব্যক্তির মৃত্যু ঘটানো বা আঘাত প্রদান বা বেআইনি বাধা প্রদান করলে তা বা উক্তরূপ চেষ্টা করলে সেটা কি হয়ে যাবে, দস্যুতায় পরিণত হবে। এর আগের দিন আমি 382 ধারায় বললাম যে পকেটে চাকু নিয়ে চুরি করতে গেছে বা পিস্তল নিয়ে চুরি করতে গেছে, তো যদি পিস্তল বের করে বা চাকু বের করে তাহলে সেটা আর চুরি থাকবে না, সেটা দস্যুতা হয়ে যাবে। কিন্তু যদি পকেটে থাকে, বের করার দরকার না হয়, তাহলে 382 ধারায় অপরাধ হবে। 2 নম্বর হচ্ছে মৃত্যু বা আঘাত বা বেআইনি বাধার তাৎক্ষণিক যদি ভয় দেখায়, তাৎক্ষণিক যদি ভয় দেখায়, ইনস্ট্যান্ট থ্রেট প্রদর্শন করে, চুরি করতে গিয়ে ধরা পড়ে যাচ্ছে তখন চাকু বের করেছে, তাহলেই সেটা হয়ে যাবে দস্যুতা। এর আগে আমি উদাহরণ দিলাম যে এক মহিলা দাঁড়িয়ে আছে, গলায় স্বর্ণের চেন, কত ক্লাসে উদাহরণ দিয়েছিলাম। দুইজন মোটরসাইকেলে এসে যদি ছিনিয়ে নিয়ে চলে যায় তাহলে চুরি, কিন্তু যদি গলায় চাকু ধরে ধরে বলে যে যা আছে দিয়ে দাও, তখন যদি চেন খুলে দেয় মহিলা, বা তখন মহিলা ঘাবড়ে গেল, তখন যদি ছিনিয়েও নেয় হাত, মানে ছিনিয়ে নিল কিন্তু চাকুর ভয় দেখালো বা পিস্তলের ভয় দেখালো বা আঘাতের ভয় দেখালো বা অন্য কোনো ভয় দেখালো, এই যে ভয়, তাৎক্ষণিক ভয়, সামনাসামনি ভয়, একটা শব্দ মনে রাখবেন, ফেস টু ফেস, সামনাসামনি, মানে অপরাধ করার সময় সেখানে উপস্থিত থেকে ভয়, মোবাইল ফোনে না, ভয়টা সামনাসামনি দিতে হবে, তাহলেই সেটা আর চুরি থাকবে না, সেটা দস্যুতা হয়ে যাবে। এই পয়েন্ট কে বুঝেননি, যে যখন চুরি দস্যুতায় পরিণত হচ্ছে? বুঝছি স্যার। আচ্ছা, ধন্যবাদ। এরপরে আমরা যাবে বলপূর্বক আদায় যখন দস্যুতায় পরিণত হয়। বলপূর্বক আদায় আর বলপূর্বক আদায় থাকবে না, দস্যুতায় পরিণত হবে। যে ব্যক্তিকে ভয় দেখানো হচ্ছে তার নিকটে উপস্থিত থাকা, তার মানে মোবাইল ফোনে দূর থেকে ভয় দেখাচ্ছে যে আমার লোক মিস্টার অমুক গেল, তাকে এখনই 10,000 টাকা দিয়ে দিবেন। তো নিজে কিন্তু গেল না, মোবাইল ফোনে ভয় দেখাচ্ছে বা চিঠি দিচ্ছে অনেক সময়, তো মোবাইল ফোনে ভয় দেখানো, চিঠি দিয়ে ভয় দেখানো, তো এগুলো কি, দূর থেকে ভয় দেখানো, এটা হচ্ছে চাঁদাবাজি বা এক্সটর্শন। কিন্তু সামনে সামনে দাঁড়িয়ে যদি পিস্তল টিস্তল বের করে বলে যে যা কিছু আছে বের কর, তাহলে এটা তো আর দস্যুতা ছাড়া কিছু নয়, কারণ সে ইনস্ট্যান্ট সেখানে দাঁড়িয়ে ভয় দেখাচ্ছে এবং ভয়ে দিয়ে দিচ্ছে এবং তখনই চাচ্ছে, তাই এটা দস্যুতা হয়ে যাবে, এটা চাঁদাবাজি নয়। বলপূর্বক আদায়ের সময় কোনো ব্যক্তিকে বা তার কোনো আত্মীয়কে মৃত্যু, আঘাত বা বেআইনি বাধার তাৎক্ষণিক ভয় দেখানো, তার মানে টাকা দিলে কিছু বলবো না, আর টাকা না দিলে 2 দিন পর, 3 দিন পর বা 10 দিন পর তোমার সন্তানকে মেরে ফেলবো বা তোমাকে মেরে ফেলবো, তুমি 10 দিন সময় দিলাম, 10 দিনের মধ্যে তুমি 10 লক্ষ টাকা ম্যানেজ করে দাও। তো এই যে 10 দিন সময় দিচ্ছে, তার মানে একটু ইনস্ট্যান্ট না, এটা তাৎক্ষণিক না, এটা হচ্ছে এক্সটর্শন। কিন্তু যদি বলে এখনই টাকা দিতে হবে নাহলে এখনই মেরে ফেলবো, এটা দস্যুতা। দস্যুতা হচ্ছে দ্রুত ঘটে, আর এক্সটর্শন হচ্ছে একটু সময় দেয় টাকা ম্যানেজ করার জন্য, টাকা জমানোর জন্য। এটা বুঝতে পারলেন? যে চাঁদাবাজি কিন্তু সঙ্গে সঙ্গে হয় না, এবং চাঁদাবাজরা পালিয়ে বেড়ায় না। চাঁদাবাজ দূর, মানে এলাকার একটা ত্রাস সৃষ্টি করে রাখে, একটা ভয় সৃষ্টি করে রাখে। তারা গুন্ডা টাইপের লোক, সন্ত্রাস টাইপের লোক, তারা কি করে, ভয় দেখিয়ে মানুষের থেকে চাঁদা আদায় করে এবং নিয়মিত সেটা নিতে থাকে, একবার না, কন্টিনিউয়াস নিতে থাকে, মাসিক, বাৎসরিক, এভাবে, সাপ্তাহিক, কম বেশি এভাবে নিতে থাকে। কিন্তু যদি বলে এখনই দিতে হবে না হলে এখনই মেরে ফেলবো, তার মানে এটা হচ্ছে তাৎক্ষণিক, সময় দিবে না। অর্থাৎ দস্যুতা দ্রুত সংঘটিত হয়, আর চাঁদাবাজি বা এক্সটর্শন হচ্ছে একটু সময় দেয়, টাকা পয়সা দিতে, যেটা চাচ্ছে সেটা দিতে একটু সময় দেয়। উক্ত ব্যক্তিকে কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তি অর্পণে বাধ্য করা, এটাই হচ্ছে উদ্দেশ্য। আমরা পড়ছি 17তম অধ্যায়, সপ্তদশ অধ্যায়, সম্পত্তির বিরুদ্ধে অপরাধ। তার মানে যা কিছু ঘটছে সম্পত্তি নেওয়ার উদ্দেশ্যে ঘটছে, মানুষকে মেরে ফেলবে বা আঘাত করবে, সেটা 16তম অধ্যায় ছিল, সেটা আমরা শেষ করেছি। 17তম অধ্যায়ের উদ্দেশ্য কি, অর্থ নিবে,
সম্পত্তি নিবে, সেটা স্থাবর হোক অস্থাবর হোক। এটা বোঝা গেল যে কখন এক্সটর্শন, স্যার দস্যুতা বা রবারিতে পরিণত হচ্ছে। জি স্যার। একটা ব্যাখ্যা আছে, অপরাধীর অপর অপরাধীর ওপর অপর ব্যক্তিকে মৃত্যু, আচ্ছা, অপরাধীর অপর ব্যক্তিকে মৃত্যু বা আঘাত বা বেআইনি বাধার প্রদানে তাৎক্ষণিক ভয় দেখানোর জন্য যথেষ্ট নিকটবর্তী হলে সে ঘটনাস্থলে উপস্থিত বলে গণ্য করা হবে। এখানে সামনাসামনি, কতটা সামনাসামনি, মানে একেবারে এক হাত সামনাসামনি না, দুই হাত না পাঁচ হাত? তার কাছে যদি পিস্তল থাকে, 10 হাত সামনে থাকা মানেও সামনাসামনি থাকা, 20 হাত সামনাসামনি বলতেও সামনাসামনি থাকা। অর্থাৎ সে যদি 1 কিলোমিটার দূর থেকে বলে যে টাকা দাও, আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দাও বা বিকাশে পাঠিয়ে দাও, সেটা কিন্তু সামনাসামনি না। অর্থাৎ 10 হাত 20 হাত দূরে থেকে যদি কথা বলে, সেটাও কিন্তু সামনাসামনি বোঝাবে, অর্থাৎ ফেস টু ফেস। উদাহরণ, জেডকে জাপটিয়ে ধরে মানে এভাবে ধরে আটকিয়েছে জেড এর বিনা সম্মতিতে। জেড টাকা দিবে না, বা জেডের পকেটে কি আছে, গহনা আছে, মনে করেন স্বর্ণের গহনা। হয়তোবা জেড একজন ব্যক্তি, তার মেয়ের বিয়ের জন্য গহনা কিনে বাসায় যাচ্ছে, ওই সময় ধরেছে। কে ধরেছে? এ ধরেছে। ধরে তাকে জোর করে ধরে তার যে ব্যাগের মধ্যে স্বর্ণের গহনা আছে সেটা সে তার সম্মতি ছাড়া খুলে নিল। তো এই যে জাপটে ধরলো, জাপটে ধরা হচ্ছে তাকে নিয়ন্ত্রণ করা সামনাসামনি থেকে। তাহলে জেডকে জাপটিয়ে ধরে জেড এর বিনা সম্মতিতে প্রতারণামূলকভাবে জেড এর পোশাক হতে, অর্থাৎ জাপটে ধরার পর তার পোশাকের মধ্যে কি ছিল? গহনা ছিল। সে গহনাটা নিয়ে গেছে, হয়তো পকেটে আংটি ছিল, আংটিটা নিয়ে নিল। এ এর অর্থ ও রত্ন ছিনিয়ে নিল, তাহলে টাকা পয়সা এবং যা ছিল সব নিয়ে নিল। প্রথমত এ চুরি সংগঠিত করেছে, তার মানে এটা চুরি বলা হবে। এবং চুরি সংগঠনের সময় যেহেতু সে জেডকে ইচ্ছাকৃতভাবে অবৈধভাবে বাধা দান বা নিয়ন্ত্রণ করেছে, তার মানে যে জাপটে ধরেছে, জাপটে ধরে চুরি করেছে, এটা চোরের কাজ কিন্তু জাপটে ধরা না। যে দস্যু সে জাপটে ধরবে। তার মানে জাপটে না ধরে যদি গোপনে গোপনে বা দ্রুত এসে পকেট থেকে টাকা এবং ওই গহনা নিয়ে যদি চলে যেত, তাহলে সেটা চুরি হতো। কিন্তু সেখানে স্টিল থেকে জাপটে ধরে তাকে নিয়ন্ত্রিত করে তাকে বুঝতে না দিয়ে তার পকেট থেকে প্রতারণামূলক ভাবে বা অসাধুভাবে নিয়ে নিয়েছে। তাই এইটা চুরি থেকে দস্যুতায় পরিণত হয়েছে। এটাকে বুঝতে পারেননি বলেন? একটা লোক পকেটে করে মনে করেন একটা স্বর্ণের আংটি এবং টাকা নিয়ে যাচ্ছে, আরেকজন বুঝতে পেরেছে, এবং বুঝতে পেরে সে পাশে দিয়ে যাওয়ার সময় যদি গোপনে সে টাকা এবং স্বর্ণের আংটি নিয়ে চলে যেত, তাহলে চুরি হতো। অথবা তার সামনেই একটু ধাক্কা দিয়ে সঙ্গে সঙ্গে নিয়ে চলে গেল, তাহলে ওটা চুরি হতো। কিন্তু এই যে জাপটে ধরেছে, তার মানে কিছুক্ষণ সময় লেগেছে, তাকে নিয়ন্ত্রণ করেছে। এই যে নিয়ন্ত্রণ বা কন্ট্রোল করাটাই চুরিটাকে দস্যুতায় পরিণত করে দিয়েছে। তার মানে দস্যু ছাড়া এই ধরনের কাজ করবে না। দস্যু মানে একটু সাহস বেশি, আর চোর তার একটু সাহস কম, দ্রুত কাজ ছেড়ে চলে যাবে। দস্যুতাও দ্রুত হয় অন্য লোক এসে যদি ধরে ফেলে, কিন্তু সাধারণত চুরির থেকে দস্যুতা একটু কম সময় লাগে। আর চুরি একটু বেশি সময়, মানে যদি সামনাসামনি চুরি করে তাহলে গোপনে দ্রুত নিয়ে চলে যাবে। ব্যাপারটা এরকম। কামরুজ্জামান ভাই বলেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার তাহলে দস্যুতার সর্বনিম্ন সংখ্যা তো স্যার একজনই হচ্ছে স্যার, একজন হ্যাঁ, ব্যক্তি দ্বারাই তো দস্যুতা দস্যুতা সংগঠিত। দস্যুতা একজন, দুইজন, তিনজন বা চারজন করতে পারবে। এক, দুই, মানে তিন পাঁচ বা জনের কম, চারজন। একজন থেকে চারজন। হ্যাঁ, একজন থেকে পা- চারজন জি সংখ্যাগত, 5 জন হলে সে এখানে ডাকাত একজনও হয়ে যাবে। করতে জি পারে। স্যার। হ্যাঁ। জি স্যার। জি স্যার। এ রাজপথে জেডকে দেখতে পেয়ে তাকে পিস্তল দেখিয়ে তার অর্থের থলি দাবি করে, তার মানি ব্যাগ দাবি করলো যে মানি ব্যাগ দিয়ে দাও, পিস্তল দেখিয়ে দাও। পিস্তল দেখালো সামনাসামনি, তো আবার রাজপথে, তাহলে এটা বোঝাই যাচ্ছে কি হবে। আমরা যে মহিলার স্বর্ণের চেন নিয়ে আমার উদাহরণের সাথে মিলে যাচ্ছে। জি এক্ষেত্রে এ বলপূর্বক আদায় করেছে, বলছে দিয়ে দাও, তার মানে সে নিজে চিনে নিবে না, ভয় দিয়ে দিচ্ছে মানি ব্যাগ। কারণ কেউ যদি পিস্তল ধরে রাজপথে, তাহলে তো মানে 99% লোক দিয়ে দিবে যা আছে, কারণ আগে প্রাণ বাঁচাতে হবে। এবং উক্ত সময়ে জেড এর সম্মুখে উপস্থিত থেকে তাৎক্ষণিক আঘাতের ভীতি প্রদর্শন করাই বলপূর্বক আদায়টি মূলত দস্যুতায় পরিণত হয়েছে। তার মানে যা আছে দিয়ে দাও, এটা বলাটা কি? চাঁদাবাজি করা। কিন্তু যখন আমি পিস্তল বের করব এবং ইনস্ট্যান্ট সম্মুখে থেকে, তার মানে এটা বলপূর্বক আদায় প্লাস তাৎক্ষণিক ভয় ইকুয়াল টু দস্যুতা হয়ে যাবে। দস্যু।
এ রাজপথে জেড এবং তার শিশুকে দেখতে পাই। হ্যাঁ, শিশুটিকে হাতে তুলে নিয়ে খাড়া গিরিচূড়া, গিরি মানে পাহাড়, হতে নিচে নিক্ষেপ করার তাৎক্ষণিক ভয় দেখিয়ে এ জেড এর নিকট হতে তার অর্থের থলি দাবি করে। এখানে মনে করেন পাহাড়ি এলাকা, অথবা বলতে পারি আমরা যে ব্রিজের উপরে পেয়েছে, ব্রিজ বা রাস্তাটা অনেক উঁচু, ব্রিজ থেকে বলছে যে শিশুটিকে নিচে ফেলে দিব যদি তুমি টাকা না দাও। এখন নিজের শিশুর কি প্রাণ বাঁচাবে না, এই কারণে টাকা দিয়ে দিবে। তাহলে শিশুর প্রাণ বাঁচাতে যেহেতু এটা দিয়ে দিচ্ছে, তার মানে তাৎক্ষণিক সে ভয় পেল। তাই এটা কি হয়ে যাবে, এক্ষেত্রে বলপূর্বক আদায় করেছে এবং উক্ত সময়ে জেড ও শিশুটির সম্মুখে উপস্থিত থেকে তাৎক্ষণিক আঘাতের ভীতি প্রদর্শন করায় জেড এর প্রতি দর্শুতা সংঘটিত করেছে। তার মানে এটা বলপূর্বক আদায় মূলত, কিন্তু এটা আলটিমেটলি দর্শুতায় পরিণত হয়ে গেছে। তার মানে দর্শুতা হওয়ার জন্য হয় সেটা প্রথমে চুরি হতে হবে, না হলে বলপূর্বক আদায় হতে হবে। বলপূর্বক আদায় বা চুরি থেকেই কিন্তু দর্শুতার সৃষ্টি হবে, অন্য কোনো উপায়ে সম্ভব না। তার মানে আপনি যখন চুরি ভালোভাবে বুঝবেন এবং বলপূর্বক আদায় ভালোভাবে বুঝবেন, চাঁদাবাজি, তাহলে দর্শুতাটাও বুঝতে পারবেন। জেড এর নিকট হতে এই বলে সম্পত্তি অর্জন করে যে তোমার শিশু আমার গুন্ডা দলের লোকদের নিকট আছে। তার মানে শিশুকে কিডন্যাপ করে নিয়ে যেয়ে রেখেছে। এবং যদি তুমি আমাকে 10,000 টাকা না পাঠাও, এখানে 10,000 টাকা লেখা আছে যেহেতু 1860 সালের আইন, এটা 10 কোটিও হতে পারে, 10 লক্ষ হতে পারে। এখন টাকার পরিমাণটা বৃদ্ধি করে প্রশ্ন আসতে পারে। তবে তোমার শিশুটিকে হত্যা করা হবে। তার মানে শিশুকে কিডন্যাপ করে আবার ফোন দিচ্ছে। তার মানে এটা কিডন্যাপিং এরও কিন্তু এখানে কি হবে, সেকশন যুক্ত হবে। যদি এই উদাহরণটাই আসে আপনার লিখিত পরীক্ষার জন্য, তখন এই যে কিডন্যাপিং করেছে, কিডন্যাপিং এর সেকশনও আসবে, আবার এই সেকশনও আসবে। এটি বলপূর্বক আদায়, কিন্তু জেডকে তার শিশুটির মৃত্যু তাৎক্ষণিক মৃত্যু ভয় দেখানোর একটি দর্শতায় পরিণত হয়েছে। তার মানে শিশুকে মেরে ফেলার যে ভয় দেখাচ্ছে, যে টাকা দাও নাহলে মেরে ফেলবে, এখনই মেরে ফেলবে, আমার গুন্ডা দলের কাছে লোক আছে, এই ভয় দেখানোর কারণে সেটা কি হয়ে যাবে, দর্শতা। দেখেন আমি এখানে দুইটা ইকুয়েশন বা সূত্র দিয়ে দিয়েছি মনে রাখার, চুরি প্লাস তাৎক্ষণিক ভয়, সেটা হয়ে গেল দর্শতা। তেমনি বলপূর্বক আদায় প্লাস তাৎক্ষণিক ভয় হয়ে গেল দর্শতা। সহজে মনে রাখার উপায়। যদি চুরি বুঝেন তাহলে দর্শতা বুঝবেন, বলপূর্বক আদায় বুঝলে দর্শতা বোঝা সুবিধা হবে এই ইকুয়েশনের মাধ্যমে। তাহলে আমরা এতক্ষণ শিখলাম হচ্ছে দর্শতার সংজ্ঞা। এরপরে দর্শতার সাজা আমরা না, আরো একটা সংজ্ঞা জেনে নিই। 391, ডাকাতি। ডাকাতির সংজ্ঞায় বলা হচ্ছে 5 বা ততোধিক ব্যক্তির সাহায্যকারী সহ, অর্থাৎ 5 জন বা 10 জন মিলে গেল, একজন হয়তো বা কাজ করলো আর বাকি সবাই কি সাথে ছিল। সাথে থাকা মানে সাহায্য করা, প্রয়োজনে তারা এগিয়ে আসবে, না হলে জাস্ট পাহারা দিবে। তাহলে এই দস্যুতাই কিন্তু ডাকাতি। তার মানে দস্যুতার ডাকাতির মধ্যে কোনো পার্থক্য নাই, জাস্ট সংখ্যাগত পার্থক্য। 1, 2, 3, 4 জন মিলে যদি দস্যুতা করে সেটা দস্যুতা, 5, 6, 7, 8, 100, 200 জন মিলে যদি অপরাধটা করে, দস্যুতা করে, সেই দস্যুতাই ডাকাতিতে পরিণত হবে। তাহলে ডাকাতি। দস্যুতা যদি ডাকাতিতে পরিণত হয়, তাহলে রুট অফেন্সটা কি? হয় থেফট মানে চুরি, অথবা এক্সটর্শন। তার মানে অপরাধের সৃষ্টি হলো কোথা থেকে, চুরি থেকে অথবা বলপূর্বক আদায় থেকে। তাহলে চুরি থেকে দস্যুতা, দস্যুতা থেকে ডাকাতি হতে পারে। 5 বা তার বেশি ব্যক্তি মিলে, মনে করেন 5 জন বা 10 জন মিলে চুরি করতে গেছে, চুরি করতে যে মালিক বের হয়েছে, মালিককে পিস্তল দেখালো। তাহলে 5 জন বা 6 জন বা 10 জন মিলে যদি চুরি করতে যে পিস্তল বের করে ফেলে, তাহলে সেটা কি হয়ে যাবে, ডাকাতি হয়ে যাবে। কারণ সেটা চুরি করতে গেছে, চুরি মানে কি, সম্পদ নিতেই তো গেছে। আর যদি 5 জি জন মিলে চুরি করতে যে পিস্তল বের করা না লাগে, তাহলে কত ধারা হবে, 382। কতদিন শিখালাম, মনে পড়ছে ভাই? জি স্যার। তার মানে স্যার 5 জন, অর্থাৎ 5 জন, আবারও বলি, 5 জন মিলে চুরি করতে গেছে, পকেটে পিস্তল আছে একজনের, যদি পিস্তল বের করা না লাগে, চুরি করতে গেছে, যা যা পেলেও সুন্দরভাবে নিয়ে চলে আসলো, কেউ জানতেও পারলো না গোপনে, এবং বাড়ির মালিকেরা কেউ কি করলো না, বাধাও দিল না, তাহলে এটা চুরি হবে, 382 ধারায় অপরাধ হবে। হ্যাঁ, কি ভয় বলতে দেখানো। চাচ্ছেন বলেন? ভয় তো স্যার দেখায়নি, এটা তো ভয় দেখালে, বলেন। স্যার এটা তো জয়েন্ট লাইবিলিটির মধ্যেও পড়ে স্যার। জয়েন্ট 5 জন লাইবিলিটির গেছে, মধ্যে, হ্যাঁ, 5 জন গেছে, জয়েন্ট জি স্যার বলেন। জয়েন্ট লাইবিলিটির মধ্যে পড়বে।
ওইটাই স্যার। দুইজন মিলে গেলেও জয়েন্ট লাইবিলিটি 34 ধারা চলে আসবে। 34 ধারাও আসতে জি পারে, স্যার। আবার 149 ধারাও আসতে পারে, আবার 109 আসতে পারে, 114 আসতে পারে। তো এগুলো আমরা যখন পেনাল কোড শেষ করব তখন আরো ভালো বুঝতে পারবেন, বিশেষ করে যারা লিখিত ব্যাচে পড়বেন তারা বুঝতে পারবেন কখন 34, কখন 109, কখন 111, কখন 114, কখন 149, এগুলো বুঝতে পারতে হবে। স্যার আমি লিখিত বুঝিয়ে বেসে দেবো। ভর্তি হয়ে যাব। হ্যাঁ, লিখিত ব্যাচ জি 2 তারিখ থেকে ক্লাস শুরু হবে। স্যার, ভর্তি হয়ে যাব। আচ্ছা, প্রত্যেক ডাকাতি দস্যুতা। আবার কি বলছি, প্রত্যেক ডাকাতি দস্যুতা। কারণ ডাকাতি করতে গেলে দস্যুতাই করতে হয়, কিন্তু প্রত্যেক দস্যুতা ডাকাতি নয়। কারণ যদি সংখ্যা 1, 2, 3, 4 হয় তাহলে সেটা তো ডাকাতি হচ্ছে না। তাই তাহলে ডাকাতি ও দস্যুতার মধ্যে অপরাধীর সংখ্যা ব্যতীত অন্যান্য উপাদান একই, মানে কাজ একই। সংখ্যা 5 বা বেশি হলে ডাকাতি, 5-এর কম হলে, 4, 3, 2, 1 হলে সেটা দস্যুতা। একজন মিলেও দস্যুতা করা যায়। ডাকাতিতে সাহায্যকারীও সমভাবে অপরাধী হবে, যেটা আপনি বলছেন জয়েন্ট লাইবিলিটি, তার মানে 34 ধারা চলে আসবে। জি দস্যুতার উদ্যোগ, এটা খুবই গুরুত্বপূর্ণ। দস্যুতার উদ্যোগ বা প্রস্তুতিও দস্যুতা বলে গণ্য হবে। এখানে দস্যুতা প্লাস ডাকাতিও একই কথা। যেমন ডাকাতের উদ্যোগ বা প্রস্তুতিও ডাকাতি বলে গণ্য হবে। মনে করেন একজন দস্যুতা করতে যে ধরা পড়ে গেল, কোনো মালটাল নিতে পারলো না, এলাকার লোকজন ধরে ফেলেছে, তারপরও এটা দস্যুতা হবে। আবার একজন ডাকাতি করতে গিয়ে 5 বা তার বেশি লোক ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে গেছে, এলাকার লোকজন ধরে ফেলেছে বা পুলিশ ধরে ফেলেছে। তো ডাকাতি করতে গিয়ে যদি পুলিশ ধরে ফেলে তাহলে এটাও কিন্তু ডাকাতির সমতুল্য হবে। তার মানে ডাকাতি এবং ডাকাতির প্রচেষ্টা বা প্রিপারেশন, এটাও কিন্তু ডাকাতিরই শামিল। বুঝতে পেরেছেন? জি স্যার। আমরা যেমন এর আগে দেখলাম 302 ধারায় মার্ডারের শাস্তি, আর 307 ধারায় অ্যাটেম্প টু মার্ডারের শাস্তি। তো এখানে কিন্তু অ্যাটেম্প টু মার্ডারের শাস্তি 307 আলাদা সেকশন এবং শাস্তিও কম। আর খুন করে ফেললে, মার্ডার করে ফেললে 302 ধারায় কিন্তু মৃত্যুদণ্ড হতে পারে। আর ডাকাতির ক্ষেত্রে ডাকাতি করতে পারুক আর না পারুক, ডাকাতির চেষ্টা করেছে বা প্রিপারেশন নিয়েছে, কেবল সব দলবল বেঁধে মাঠে নেমেছে কিন্তু রাস্তাতেই ধরা পড়ে গেছে, এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কোথায় যাচ্ছেন, কিছু বলতে পারছে না, সার্চ করে দেখা হচ্ছে ডাকাতি করার সরঞ্জাম তাদের কাছে, তখন তাদের ডাকাতির দায়ে কি হবে, দোষী হবে। দোষী সাব্যস্ত হবে। 392 দস্যুতার শাস্তি কি? 14 বছর, 10 বছর। আর রাজপথে রাত্রে দস্যুতা, মানে রাস্তায় হাইওয়েতে রাতে যদি দস্যুতা করে তাহলে 14 বছর। আমরা 390 দস্যুতা, 391 ডাকাতির সংজ্ঞা দেখলাম, দুইটা সংজ্ঞা জেনে নিয়েছি। এবার দুইটা অপরাধের শাস্তির বিধানগুলো দেখে নিই। 393 দস্যুতার উদ্যোগ বা প্রচেষ্টা বা আহ, প্রস্তুতির শাস্তিটা কি? 7 বছর। 394 দস্যুতাকালে ইচ্ছাকৃতভাবে আঘাত প্রদানের শাস্তি, মানে দস্যুতা করতে গিয়ে যদি আঘাত প্রদান করে তাহলে যাবজ্জীবন হতে পারে অথবা 10 বছর। এখানে দেখেন প্রতিটা সাজা প্লাস অর্থদণ্ড প্লাস অর্থদণ্ড, যেহেতু এটা অফেন্স এগেইনস্ট প্রপার্টি, মানে টাকা পয়সা রিলেটেড, সম্পত্তি রিলেটেড অপরাধ, তাই এখানে প্রতিটা ক্ষেত্রে কিন্তু ফাইন বা অর্থদণ্ড আছেই। তাহলে অর্থ রিলেটেড অপরাধ, তাই অর্থদণ্ড আছেই মাস্ট, প্লাস অর্থদণ্ড, তদুপরি অর্থদণ্ড। ডাকাতির শাস্তি কি? যাবজ্জীবন, সশ্রম বা 10 বছর। 396 খুবই গুরুত্বপূর্ণ। 396 খুন সহ ডাকাতির শাস্তি, 2025 সালে প্রশ্ন এসেছে এখান থেকে, যে খুন সহ ডাকাতির সংজ্ঞা দেওয়া আছে কত ধারায়। এখানে আপনারা লিখে, এই যে খুন সহ ডাকাতির শাস্তি এখানে ব্র্যাকেটে লিখে রাখেন প্লাস সংজ্ঞা। এই 396 খুন সহ ডাকাতির শাস্তি এবং সংজ্ঞা একই ধারায়, আলাদা কোনো সংজ্ঞার ধারা নাই। তো এখানে আপনারা লিখে রাখেন 300 ডাকাতির শাস্তি ও সংজ্ঞা, তাহলেই বুঝতে সুবিধা হবে। শাস্তি কি হবে? মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড বা অনূর্ধ্ব 10 বছর প্লাস অর্থদণ্ড। সদস্য বা দলের মধ্যে যেই খুন করুক না কেন সমভাবে দোষী বা যৌথভাবে শাস্তি পাবে। অর্থাৎ মনে করেন 5 জন মিলে ডাকাতি করতে গেছে, একজন খুন করে দিয়েছে আর বাকি 4 জন কিছুই করেনি, শুধু ডাকাতি দলে ছিল, তারপরেও তারা সমভাবে দোষী হবে, হচ্ছে জয়েন্ট লাইবিলিটি চলে আসবে এখানে যৌথভাবে। সবার উপরে আরেকটা 34 বিষয় ধারা বলি, চলে আসবে। হ্যাঁ সবার উপরে কিন্তু জয়েন্ট লাইবিলিটি চলে আসবে। এখানে 3400 আসতে পারে, 149 আসতে পারে। তো 149 জয়েন্ট লাইবিলিটি আছে, 3400 জয়েন্ট লাইবিলিটি আছে, যেটাই হোক না কেন।
এখানে দেখেন 396 ধারা, এখানে খুনও হবে আবার ডাকাতিও হবে। তো খুন হলে খুনের শাস্তি কত ধারায় আছে? শুধু খুন 302 ধারায়। শুধু খুনের শাস্তি 302 ধারায় আছে। এখন জি খুন সহ ডাকাতির শাস্তি যদি হয়, তাহলে কি 302 ধারা আসবে 396 এর সাথে, না আসবে না? খুন সহ যেহেতু ডাকাতি স্যার, তাহলে 302 তো এখানে আসবে না স্যার। আচ্ছা, স্বপ্না খাতুন বলেন, শ্রাবণী আপু বলেন, লাইনে আসেন, প্রশ্ন আবার করব, সমস্যা নেই। নচিকেতা দাদা আসেন। হ্যাঁ, নুরুদ্দিন ভাই হাত উত্তোলন করেছেন। হ্যাঁ, ভালো আছি, ভালো আছেন। আচ্ছা, স্বপ্না আপা প্রথমে বলেন, আমার প্রশ্ন হচ্ছে খুনও হয়েছে ডাকাতি হয়েছে, তাহলে খুনের জন্য 302 ধারায় মামলা হবে কিনা? কোন সহ ডাকাতি? হ্যাঁ, তা খুন তো হচ্ছে, তাহলে 302 ধারা এখানে আসবে কিনা, সেটা আমার প্রশ্ন। খুনও হয়েছে ডাকাতিও হয়েছে, খুন করতে ডাকাতি করতে যে খুন হয়েছে, একজন বা দুইজনকে মেরে ফেলেছে ডাকাতরা, সেক্ষেত্রে 302 ধারা আসবে কিনা মামলায়? জানি না, কনফিউজ। কনফিউজড, আচ্ছা। কনফিউজ কনফিউজড হবেন বলে কিন্তু প্রশ্নটা করা। হ্যাঁ, আমরা আলোচনা করছিলাম যে খুন সহ ডাকাতির শাস্তি, অর্থাৎ ডাকাতি করতে গিয়ে 5 বা তার বেশি ব্যক্তি বাধাপ্রাপ্ত হয় এবং সেখানে সম্পত্তির মালিক বা বাড়ির লোকজনকে খুন করে ফেলে, এক বা একাধিক। সেক্ষেত্রে 396 ধারার সাথে 302 ধারা যুক্ত হবে কিনা মামলা করার ক্ষেত্রে, বা চার্জ গঠনের ক্ষেত্রে, বা শাস্তি দেওয়ার ক্ষেত্রে। তো আনোয়ার ভাই বলেন, যুক্ত হবে কিনা? জি না স্যার, এখানে তো কোন সহ ডাকাতির শাস্তি লেখাই আছে স্যার। তার মানে শুধু 396 হবে, তাই বলছেন? আমি বলছি শুধু 396 হবে। আচ্ছা, শ্রাবণী আপু বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন কি হবে? স্যার 396 ধারাই হবে স্যার, এটাই যথেষ্ট। কারণ এখানে বলেই দেওয়া আছে যে মার্ডার উইথ জি স্যার। ড্যাকোইটি, তাই না? জি স্যার। মনে জি করেন স্যার। মনে করেন যে 5 জন ডাকাতি করতে গেছে, এখন বাড়ির মালিক বাধা দিয়েছে, বাড়ির মালিককে একজন খুন করে ফেলছে। এই অবস্থায় একজন এসে, মনে করেন যে রহিম নামের একজন খুব ভালো ব্যক্তি আছে ডাকাত দলে, ও এসে বসে, মারার দরকার নাই, এমনি চড়থাপ্পড় দিয়ে বা বেঁধে রাখো, সাইডে রাখো, মানে যে বস তাকে বলছে যে, বস মারার দরকার নাই, তাকে সাইডে বেঁধে রাখেন, বেঁধে রেখে চুরি মানে আমরা লুট করতে আসছে, লুট করে নিয়ে যাই। তার মানে রহিম চাচ্ছিল যে খুন যেন না হয়। হ্যাঁ, কিন্তু তারপরও যে বস, সে মাথা গরম, সে খুন করে ফেলেছে। এখন রহিম ভালো মানুষ, এখানে যদি প্রশ্নতেও আছে যে রহিম বাড়ির মালিককে বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু সে ডাকাত দলের সদস্য। সেক্ষেত্রে রহিম এই যে বাঁচানোর চেষ্টা করার কারণে, ভালো মানুষ হওয়ার কারণে, সে কি ছাড় পাবে? না স্যার। তারও 396 ধারায় মৃত্যুদণ্ড হতে পারে। জি স্যার। কারণ এটা খুবই ভয়াবহ অপরাধ, এই অপরাধে জড়ানো মানেই মৃত্যুদণ্ড হতে পারে। অতএব এই ধরনের অপরাধে যাওয়াই যাবে না। তো নয়েজ না হলে আপনারা লাইনে থাকেন, আমরা পরবর্তী সেকশনগুলো পড়ি। ধারা 400, সংঘবদ্ধ ডাকাত দলে থাকার শাস্তি কি? যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, অথবা অনূর্ধ্ব 10 বছরের সশ্রম কারাদণ্ড, এখানে সশ্রম 10 বছর বলেই দিয়েছে, প্লাস অর্থদণ্ড। 401, চোরের দলে থাকার শাস্তি। তাহলে ডাকাত দলে থাকার শাস্তি 400, 401 হচ্ছে চোরের দলে থাকার শাস্তি। আর চুরি করে, দস্যুতা বা ডাকাতি করে না, 7 বছর। 402, ডাকাতি করার অভিপ্রায়ে সমবেত বা একত্রিত হওয়ার শাস্তি, অর্থাৎ প্রিপারেশন নিচ্ছে, একত্রিত হয়েছে, সেক্ষেত্রে অনূর্ধ্ব 7 বছর প্লাস অর্থদণ্ড। এই যে 402, 402 ধারায় মামলা একটা হয়েছে, সেটা আমি আসামি পক্ষে একটা আছি, আমার কাছে অলরেডি মামলা একটা আছে, তো এই মামলায় সাক্ষী চলছে। তো আমার কাছে 2টা আসামি এসেছিল, 2টার মধ্যে একজন জামিন নিয়ে, আর একটা ডেটও আসেনি, পলাতক। তো এই পলাতক হয়ে গেছে, বুঝতে পারছি তার মানে সে আসলে প্রকৃত ডাকাত, আন্তজেলা ডাকাত দলের সদস্য, মাছ চুরি করা, বিভিন্ন
রাস্তায় আটকে মানুষের কাছ থেকে জিনিসপত্র লুট করা, এটা হচ্ছে কাজ। আর আরেকটা আসামি যে এখন পর্যন্ত আমার মাধ্যমে হাজিরা দিয়ে যাচ্ছে এবং সে জেরার সম্মুখীন মানে জেরা করছি তার পক্ষে আমি, অর্থাৎ বিচারের সম্মুখীন হচ্ছে আদালতে, আমার ধারণা সে খালাস পাবে। কারণ তাকে ফাঁসানো হয়েছে এই মামলায়। কারণ একই নামে একটা এলাকায় দুই তিনজন ব্যক্তি থাকতে পারে না। যেমন আমার গ্রামে শহীদুল নামে তিনজন আছি আমরা, তো পিতার নামের মিলও থাকতে পারে, কিন্তু ব্যক্তি ভিন্ন হতে পারে। তো এখানে আমার যে আসামি, তার নাম আছে, তাই সে মাছের ব্যবসার সাথে জড়িত, এটাও ঠিক আছে, কিন্তু তার পিতার নাম মিলে না চার্জশিটে, কিন্তু তাকে এই মামলায় জড়ানো হয়েছে। তো এখানে আমার আসামি, এই আসামির বাড়ি আবার নওগাঁ, স্বপ্না আপার বাড়ির আশেপাশে। তো আসামিকে আশা করি আমি খালাস করতে পারবো, যতটুকু যেভাবে জেরা হচ্ছে, এখনো সাক্ষী শেষ হয়নি। আচ্ছা, এখানে আমি কিছু নোট দিয়েছি যে লক্ষণীয় যে উপরোক্ত সাজার ধারার সবগুলোতেই সশ্রম কারাদণ্ড, সবগুলোতে সশ্রম কারাদণ্ড দিয়েছে। কারণ যারা দস্যুতা করবে, বলপূর্বক আদায় করবে, ডাকাতি করবে, তারা তো সবাই শক্তি সামর্থ্যবান ব্যক্তি। অতএব তাদের বিনাশ্রম দেওয়ার দরকার নেই, মানে সশ্রম বা বিনাশ্রম দেওয়ার সুযোগ নাই, শুধু সশ্রমই দিতে হবে। সাংঘাতিক অপরাধ করছে তাই। এবং সেই সাথে অবশ্যই অর্থদণ্ড উল্লেখ আছে। অর্থদণ্ড কেন? কারণ এই অপরাধগুলোই কি সম্পদ রিলেটেড, তাই এর আগে আমি বললাম। কেননা অপরাধগুলো অর্থ সম্পদ লুট সংক্রান্ত, এবং লুটেরা অপরাধীরা সাধারণত কঠোর শ্রম করার জন্য শারীরিকভাবে সামর্থ্যবান হয়, তাই অর্থদণ্ড আছে, আবার শুধুমাত্র সশ্রম আছে। তো এই জায়গা থেকে বিগত সালে দেখবেন কিছু প্রশ্ন আসছে, আপনারা প্রশ্নটা দেখবেন, প্রশ্নগুলো প্রশ্নগুলো দেখে যেগুলো বুঝতে পারবেন না সেগুলো আমি বুঝিয়ে দেবো। একটা প্রশ্ন আপনাদের বুঝিয়ে দিই। বলছে দোকান থেকে ঘড়ি চুরির জন্য সর্বোচ্চ কোন মেয়াদের কারাদণ্ড হতে পারে? দোকান থেকে ঘড়ি চুরি করা মানে এটা আবদ্ধ স্থান থেকে ঘড়ি চুরি করা, বাড়ি থেকে ঘড়ি চুরি করার সামিল 380 ধারায়। 380 ধারায় আমরা জানি 7 বছরের জেল। তো এখানে 7 বছর সর্বোচ্চ, এ তো এখানে যে 7 বছর সর্বোচ্চ ব্র্যাকেটে দিয়েছি, এটা কিন্তু প্রশ্নের মধ্যে নাই, আমি আপনাদের বোঝানোর জন্য দিয়েছি। এখন অপশনে যদি 7 বছর না থাকে, তো এখানে এগুলোর মধ্যে সর্বোচ্চ কোনটা? 6 মাস, 1 বছর, 3 বছর, 5 বছর, তাই 5 বছর উত্তর দিতে হবে। যদি বলেন যে অপশনে যেহেতু 7 বছর নয়, আমি উত্তরই করবো না, এটা ভুল হয়ে যাবে। কারণ এখানে অপশনে যেগুলো দেওয়া আছে সেগুলোর 7 বছর। এখন যদি মনে করেন এটা 3 বছর না দিয়ে দিত 9 বছর, তাহলে 9 বছর তো আর হতো না। 7 বছর থাকলে 7 বছর উত্তর হতো, বা 6 বছর উত্তর হতো। 5 বছর, তার মানে এখানে 7-এর কাছাকাছি 5 বছর হয়। এটা এই 2012 সালের প্রশ্ন, প্রথম এমসিকিউ প্রশ্ন বার কাউন্সিলের এটা। তো হয়তোবা ভুল করে 7 না দিয়ে 5 দিয়েছিল। তো এখানে এই প্রশ্নটা যদি রিপিট করে এবং 5 বছর যদি অপশনে থাকে, তাহলে 5 বছর উত্তর করা যাবে। এটা কে বুঝেননি বলেন? বুঝছি স্যার। আচ্ছা, এক্স ওয়াই এর স্বর্ণের আংটিটি ওয়াই এর সম্মতি ছাড়া এই উদ্দেশ্যে নিয়ে যায় যে ওয়াই বিনিময়ে কিছু টাকা না দেওয়া পর্যন্ত আংটিটি এক্স নিজ দখলে রাখবে। এক্স এর অপরাধ কি? তাহলে এটা হবে চুরি, কারণ নিয়ে গেছে চুরির উদ্দেশ্যে। তাই খসখস শব্দ করছেন কেন? খসখস শব্দ করলে তো লাইনে থাকা দরকার নাই। আচ্ছা, আবু জুয়েল ভাই হাত উত্তোলন করেছিলেন, ওনাকে লাইন আসার সুযোগ দিয়ে। হ্যাঁ, আবু জুয়েল ভাই বলেন। স্যার, হ্যাঁ, ডাকাতের ক্ষেত্রে স্যার এখানে কি ওই অবৈধ অস্ত্র থাকতে পারে না স্যার? ডাকাতির ক্ষেত্রে অবৈধ অস্ত্র থাকা না থাকা কোনো বিষয় না। তাহলে এখানে স্যার অস্ত্র নিয়ে কোনো আলোচনা হবে না স্যার? এখানে অস্ত্র যেহেতু ডাকাতি করাতে স্বাভাবিক আমরা ধরে নিতে পারি অস্ত্র, কিন্তু শক্তি সামর্থ্য ব্যক্তি যদি 5 জন মিলে যায় চুরি করতে এবং ধরা জি পড়লে স্যার, যদি তার হাতি তো অস্ত্র, তাই না? জি স্যার। তার মানে অস্ত্র যদি থাকাটা অবৈধ কম্পালসারি নয়। অস্ত্র শস্ত্র ধরা পড়ে স্যার? অবৈধ অস্ত্র সহ যদি ধরা পড়ে, তাহলে অস্ত্র আইনে মামলা হবে। যদি অস্ত্র আর্মস আইনে হয়, আলাদা মামলা হবে স্যার? আলাদা মামলা হবে। জি স্যার, জি স্যার। আর প্রশ্ন আছে আপনাদের?
আপনাদের লাইনে আসতে দেওয়াই তো ঠিক না দেখছি। কারো ভাইব্রেশন হচ্ছে ফোনে, বাচ্চা কান্না করছে, আমার কান ফেটে যাচ্ছে। ওমর খায়ের ভাই বলেন। হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার আমি প্যান্ট চাচ্ছিলাম একটু, এই জন্য কি হচ্ছে প্রশ্ন করেন। না, প্রশ্ন যেটা করার ছিল স্যার এটা আপনি বলে দিচ্ছেন স্যার, সামনে থেকে আচ্ছা প্রশ্ন ঠিক দিতে আছে, পারেন স্যার। আচ্ছা ধন্যবাদ। তো এখানে দেখেন আরো কিছু পয়েন্ট আছে এবং প্রশ্নগুলো আছে। হ্যাঁ, স্বপ্ন আপু লাইনে আসতে চাচ্ছেন, বলেন। কি আমার কথা হচ্ছে যে খুনের আলাদা মামলা আর অস্ত্রের আলাদা মামলা, তাহলে খুনের মামলাতে যদি তার ফাঁসি হয়, অস্ত্রের মামলাতে কি হবে? অস্ত্র আইনে যেটা আছে সেটাও হবে, ফাঁসির সাথে আরো যুক্ত হতে পারে। এখন কারো যদি ফাঁসি হয়ে যায়, মনে করেন অস্ত্র আইনে তার 7 বছরের জেল দিল, 7 বছরের জেল তো আর সে খাটতে পারবে না ফাঁসি হয়ে গেলে, তখন সেটা মাফ হয়ে যাবে। এটাই আর যদি অর্থদণ্ড থাকে, ফাঁসির সাথে যদি অর্থদণ্ড থাকে, তাহলে অর্থদণ্ডটা আদায় করা হবে তার সম্পত্তি থেকে। যদি এগুলো আমরা সম্পত্তি না থাকে স্যার? সম্পত্তি না থাকলে নাই আদায় করা সম্ভব না। এগুলো সিআরপিসির বিষয়। হ্যাঁ, ফৌজদারি কার্যবিধিতে সেগুলো আমরা জানবো যে অর্থদণ্ড কিভাবে আদায় হবে। বুঝতে পেরেছেন? জি স্যার, জি স্যার, জি। তারপর আমরা দণ্ড সংক্রান্ত বিধানগুলো 53 থেকে 75 পর্যন্ত পড়েছি, সেখানেও কিছুটা কথা লেখা আছে, সেগুলো একটু পড়ে নিলে আর ভালো বুঝতে পারবেন। আর কোনো প্রশ্ন আছে কারো আজকের ক্লাস থেকে? তো সবার সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটি শেষ করছি। শুভরাত্রি।